আমরা পড়ছি বিবর্তনের সপক্ষে প্রমাণ। জীবাশ্ম ঘটিত প্রমাণ আলোচনা হলো। এবার আসছি বিভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গের গঠন, তুলনামূলক গঠন এবং এর সাহায্যে বিবর্তনের ধারা কিভাবে প্রমাণিত হয় সেই সম্পর্কে আলোচনায়। প্রথমেই আসব হৃৎপিণ্ডের, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে সেখান থেকে বিবর্তনের ধারা সম্পর্কে আমরা কি জানতে পারি আসছি আলোচনায়। বলছি দেখো, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন যদি পর্যবেক্ষণ করা যায়, তোমরা জানো একটু আগেই বলেছি প্রথমে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল মাছ, তারপর এসছে উভচর, তারপর সরীসৃপ, তারপর পাখি, তারপর স্তন্যপায়ী। তো হৃৎপিণ্ডের গঠনের ক্ষেত্রে কি এই বিবর্তনের ধারা দেখা যায়? কীরকম দেখা যায় আমরা জেনে নেব। প্রথমেই দেখো, মাছের হৃৎপিণ্ডের গঠন যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে এখানে মাত্র দুটো প্রকোষ্ঠ আছে, একটা অলিন্দ একটা নিলয়, শুধুমাত্র একটা অলিন্দ একটা নিলয় যুক্ত দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। এমন হৃৎপিণ্ড কেবলমাত্র শিরার মতন দূষিত রক্ত পরিবহন করে, তার জন্য একে কি বলা হয়? ভেনাস হৃৎপিণ্ড বলা হয়ে থাকে, ভেনাস হৃৎপিণ্ড বলে। এখান থেকে যদি আমরা একটু উন্নতির দিকে যাই, দেখো উভচরের ক্ষেত্রে, উভচরের ক্ষেত্রে তিনটে প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, যেখানে দুটো অলিন্দ আছে একটা নিলয়, দুটো অলিন্দ একটা নিলয়। অলিন্দ দ্বয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে আলাদাভাবে পরিবহন করলেও নিলয়ে এসে কিন্তু রক্ত মিশে যাচ্ছে। অলিন্দ দুটো যদিও অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডকে আলাদাভাবে পরিবহন করে, কিন্তু নিলয়ে গিয়ে সেটা মিশ্রিত হয়ে যায়। অর্থাৎ এখানে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আলাদাভাবে পরিবাহিত হতে পারে না আলটিমেটলি। এরপর এদের থেকেও একটু উন্নত যদি আমি সরীসৃপের হৃৎপিণ্ড পর্যবেক্ষণ করি তাহলে দেখো, অলিন্দ দুটো তো আলাদাই, নিলয়টাও কিন্তু অনেকখানি, প্রায় অর্ধাংশ বা আমরা এটা বলতে পারি যে 4/3 অ্যাকচুয়ালি এটা আরো একটু বড় হয়, 4/3 সেপারেট হয়ে গেছে নিলয়। অর্থাৎ এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? না, অক্সিজেন যুক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের আলাদা আলাদা পরিবহনের প্রচেষ্টা শুরু হয়েছে। অক্সিজেন যুক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের আলাদা আলাদা পরিবহনের প্রচেষ্টা এখানে লক্ষ্য করা যায়। সরীসৃপেরই উদাহরণ হচ্ছে কুমির, একটা জীব, সরীসৃপ শ্রেণীর একটা জীব হচ্ছে কুমির, যার ক্ষেত্রে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডই কিন্তু দেখা যায়। এবার এদের থেকেও উন্নত হচ্ছে পাখি এবং স্তন্যপায়ী, যাদের ক্ষেত্রে পুরোপুরি এরকম 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায়, দুটো অলিন্দ এবং দুটো নিলয়। তাহলে এখানে কিন্তু অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড রক্ত মিশে যায় না, মিশ্রিত হতে পারে না। তাহলে দেখো, হৃৎপিণ্ডের এই যে ক্রমিক পরিবর্তন, 2 প্রকোষ্ঠ থেকে 3 প্রকোষ্ঠ, তারপর অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, তারপর পাখি এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যাচ্ছে। এখান থেকে যদিও গঠনগত দিক থেকে অনেকটাই পার্থক্যমূলক, হৃৎপিণ্ডগুলো গঠনগত দিক থেকে অনেকটাই পার্থক্যমূলক হলেও প্রত্যেকটার ক্ষেত্রেই সাংগঠনিক প্রকোষ্ঠ কি আছে? সংখ্যায় তারতম্য হলেও সাংগঠনিক প্রকোষ্ঠ কিন্তু অলিন্দ নিলয়, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু অলিন্দ নিলয় রয়েছে। প্রত্যেক হৃৎপিণ্ডেরই যে প্রাচীর, হৃৎ প্রাচীর তৈরি হয়েছে কি দিয়ে? না, হৃৎ পেশি দিয়ে তৈরি হয়েছে, হৃৎ পেশি দ্বারা এর প্রাচীর তৈরি হয়েছে। আর হৃৎপিণ্ডের কাজ তোমরা নিশ্চয়ই জানো, হৃৎপিণ্ডের কাজই হচ্ছে রক্তকে পাম্প করা, সারা দেহে পরিবহন করা। প্রত্যেক ক্ষেত্রেই হৃৎপিণ্ড একই কাজ করে। তাহলে যদিও আপাত গঠনগত দিক থেকে পার্থক্যমূলক, তথাপি সাংগঠনিক প্রকোষ্ঠ এক, হৃৎ প্রাচীর হৃৎ পেশি দিয়ে তৈরি হয়েছে এবং হৃৎপিণ্ডের যে কাজ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী সকলের ক্ষেত্রেই কিন্তু হৃৎপিণ্ড পাম্প যন্ত্রের মতন কাজ করে। তাহলে এখান থেকে বিবর্তনের ধারা কি কিছু জানা যাচ্ছে? হ্যাঁ, জানা যায়। কি জানা যায়? না, আমাদের সকলেরই অরিজিন কোথা থেকে? এখান থেকে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু সমস্ত মাছ বলো, উভচর বলো, সরীসৃপ বলো, পাখি বলো, স্তন্যপায়ী বলো,
প্রত্যেকেই এখান থেকে এইটুকু ক্লিয়ার যে যেহেতু মূল সাংগঠনিক প্রকোষ্ঠ একই, কাজ একই, হৃৎপেশি দিয়েই হৃৎপ্রাচীর তৈরি হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে আমরা প্রত্যেকেই একই আদি পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছি এবং ধীরে ধীরে সরল থেকে ধীরে ধীরে জটিল এবং উন্নত গঠনের সৃষ্টি হয়েছে। তাহলে হৃৎপিণ্ডের বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ডের এই ধারাবাহিক পরিবর্তন থেকে আমরা বলতে পারি, যেহেতু আবারও বলছি মূল সাংগঠনিক প্রকোষ্ঠ সকলের ক্ষেত্রে একই এবং হৃৎপিণ্ডের কাজ একই এবং হৃৎপেশি দিয়ে প্রত্যেকের হৃৎপিণ্ডই তৈরি হয়েছে, তাহলে এখান থেকে আমরা এইটুকু বলতে পারি যে আমরা একই আদি পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছি এবং ধীরে ধীরে সরল থেকে জটিল ও উন্নত গঠন, প্রথমে 2 প্রকোষ্ঠ, তারপর 3 প্রকোষ্ঠ, তারপর অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, তারপর 4 প্রকোষ্ঠ, অর্থাৎ সরল এবং অনুন্নত গঠন থেকে জটিল ও উন্নত গঠনের সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে হৃৎপিণ্ডের অঙ্গ সংস্থান বিবর্তনের ধারাকে প্রমাণ করতে সাহায্য করে। এরপরেই চলে আসবো, দেখো নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান কাকে বলা হয়ে থাকে। বলছে দেখো যে যদি আমরা প্রাণী জগৎ পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গ সক্রিয় অবস্থায় আছে, আবার সেই একই অঙ্গ অন্য কোনো প্রাণীর দেহে ছোট হয়ে গেছে, কার্যবিহীন হয়ে গেছে এবং নিষ্ক্রিয় বা ভেস্টিজিয়াল অর্গ্যানে পরিণত হয়েছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখো যেমন আমাদের ক্ষেত্রে কি আছে না, অ্যাপেন্ডিক্স কোথায় থাকে, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের সংযোগস্থলে, এই যে ছোট আঙুলের মতন প্রবর্ধক, একে বলা হয় অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স আমাদের ক্ষেত্রে কিন্তু নিষ্ক্রিয়, কিন্তু গিনিপিগের ক্ষেত্রে এই অঙ্গ সক্রিয় সিকাম আকারে দেখা যায়। কেন? তার কারণ এটা আমাদের কোনো প্রয়োজন হয় না, যেহেতু এই সিকামের কোনো প্রয়োজন আমাদের নেই। কেন? তার কারণ আমাদের ক্ষেত্রে সেলুলেজ এনজাইম ক্ষরিত হয় না, যা সেলুলোজ পাচনে সাহায্য করে। তার ফলে আমাদের ক্ষেত্রে কিন্তু সেলুলোজ জাতীয় যে খাবার, যেমন শাকসবজি, বিভিন্ন রকম শাকসবজির মধ্যেই প্রধানত পাওয়া যায়, আমাদের ক্ষেত্রে পাচিত হয় না, আমাদের প্রয়োজনও হয় না। তার কারণ আমরা রান্না করা খাবার খাই। তো যেহেতু আমরা তৃণভোজী না, সরাসরি গাছ ওইভাবে আমরা খাই না, গাছের থেকে বিভিন্ন খাবার আমরা গাছের পাতা, ফুল, ফল ইত্যাদি সরাসরি কখনোই খাদ্য হিসেবে গ্রহণ করি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা রান্না করে খাই, কাঁচা অবস্থায় খাই না, তাই সেলুলোজ জাতীয় খাবার আমাদের ক্ষেত্রে পাচিত হয় না এবং সেলুলেজ এনজাইমও আমাদের ক্ষরিত হয় না। তাহলে যেহেতু সেলুলেজ ক্ষরিত হয় না, সেলুলোজ পাচিত হয় না, তাই সিকামের কোনো কাজ আমাদের নেই। তার জন্যই আমাদের ক্ষেত্রে হয়ে গেছে কি, এটা অ্যাপেন্ডিক্স বা যেটাকে বলা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে রূপান্তর হয়েছে। এই একই অঙ্গ গিনিপিগের ক্ষেত্রে সিকাম আকারে দেখা যায়। আবার দেখো আমাদের ক্ষেত্রে লেজ নেই, লেজের পরিবর্তে আছে কক্সিস। এখানে ছোট ছোট 4টে হাড় 1 2 3 4টে হাড় জুড়ে গিয়ে তৈরি করেছে কক্সিস লেজের পরিবর্তে। এটা নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু দেখো অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে সক্রিয় লেজ দেখতে পাওয়া যায়। আবার দেখো আমাদের আরও এরকম অনেক নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেমন আমাদের চোখের তৃতীয় নেত্রপল্লব যেটা ভেতরের দিকে থাকে, ঊর্ধ্বপল্লব এবং নিম্ন পল্লবের ভেতরের দিকে একটা শাটারের মতন নিচের দিকে নেমে যায়, আবার ওপরের দিকে উঠে যায়। কাদের ক্ষেত্রে দেখতে পাবো? যেমন মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, কুমিরের ক্ষেত্রে দেখতে পাবো, সক্রিয় অবস্থায় আছে, কিন্তু আমাদের দরকার হয় না। কেন দরকার হয় না? তার কারণ ঊর্ধ্বপল্লব এবং নিম্ন পল্লবই আমাদেরকে চোখকে রক্ষা করতে সাহায্য করে। তাহলে তৃতীয় নেত্রপল্লবের প্রয়োজন নেই, তার জন্যই আমাদের ক্ষেত্রে নিকটিটেটিং মেমব্রেন নিষ্ক্রিয় হয়ে গেছে। নিকটিটেটিং তৃতীয় নেত্রপল্লব বা পর্দা নিকটিটেটিং পর্দায় পরিণত হয়েছে, নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এছাড়াও আমাদের কানের পেশি বলো নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণের মধ্যে পড়ে। এছাড়াও 3 নম্বর মোলার দাঁত, যেটা এই যে 3rd মোলার টিথ, এটাও নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে।
এরকম বহু নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ আমাদের দেহে দেখতে পাওয়া যায়। আর কি অন্য কোনো প্রাণীর দেহে নিষ্ক্রিয় অঙ্গ আছে? যেমন যেমন উট পাখি, এমু পাখি, কিউই পাখি, এদের ক্ষেত্রে ডানা নিষ্ক্রিয়। কেন? তার কারণ এরা পাখি হয়েও ডানাকে ব্যবহার করে না ওড়ার কাজে। যেহেতু ব্যবহার করে না দীর্ঘদিন থেকে, তার ফলে ছোট হয়ে গেছে এবং নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। সাপ এক ধরনের রেপটাইল সরীসৃপ, অথচ এর পা নেই। কি হয়েছে না, যেহেতু গর্তে থাকে, পায়ের ব্যবহার করে না, তার ফলে পা কি হয়ে গেছে, নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তাহলে এই রকম প্রাণী জগৎ পর্যবেক্ষণ করলে বহু উদাহরণ দেখা যায়, যেখানে আমরা দেখতে পাই যে কোনো প্রাণীর ক্ষেত্রে একই শ্রেণীভুক্ত কোনো প্রাণীর ক্ষেত্রে একই অঙ্গ সক্রিয় অবস্থায় আছে, আবার অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে সেই অঙ্গই ছোট হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় যে নিষ্ক্রিয় অঙ্গ কি বিবর্তনকে, কিভাবে বিবর্তনকে সাপোর্ট করে, কিভাবে বিবর্তনকে সমর্থন করে। বলছে দেখো যে এই নিষ্ক্রিয় অঙ্গ, অর্থাৎ কারো ক্ষেত্রে একই অঙ্গ সক্রিয়, কারো ক্ষেত্রে নিষ্ক্রিয়, এখান থেকে এটাই প্রমাণিত হয় যে আমরা সকলেই সক্রিয় অঙ্গযুক্ত একই আদি পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছি। সক্রিয় অঙ্গযুক্ত একই আদি পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছি। যারা এই অঙ্গের ব্যবহার করে গেছে, কোনো একটা পার্টিকুলার অঙ্গ, হতে পারে লেজ, হতে পারে সিকাম, হতে পারে তৃতীয় নেত্রপল্লব ইত্যাদি, ডানা ইত্যাদি, যারা ব্যবহার করে গেছে তাদের ক্ষেত্রে সক্রিয় আছে, আর যারা ব্যবহার করছে না দীর্ঘদিন থেকে, তাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। কিন্তু আমরা সকলেই একই সক্রিয় অঙ্গযুক্ত আদি পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছি। তাহলে এইভাবে নিষ্ক্রিয় অঙ্গ কিন্তু বিবর্তনের ধারাকে জানতে আমাদের সাহায্য করছে। উদ্ভিদের ক্ষেত্রে কি এরকম কোনো নিষ্ক্রিয় অঙ্গ দেখা যায়? জানতে হবে তোমাদের, উদ্ভিদের দেহেও এরকম অনেক নিষ্ক্রিয় অঙ্গ আছে। যেমন যেমন পিস্টিলোড। পিস্টিলোড হচ্ছে নিষ্ক্রিয় পুংকেশর। কোথায়, বা বন্ধা পুংকেশর বলবো আমি, বন্ধা পুংকেশর কোথায় দেখা যায়? দেখতে পাওয়া যায় ক্যাসিয়া সফেরা, কালকাসুন্দা গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পিস্টিলোডের উদাহরণ। এটা হচ্ছে স্ট্যামিনোড। স্ট্যামিনোড, স্ট্যামেন্স থেকে এসছে স্ট্যামিনোড। নিষ্ক্রিয় পুংকেশরকে বলা হচ্ছে স্ট্যামিনোড। নিষ্ক্রিয় পুংকেশর হচ্ছে স্ট্যামিনোড, দেখতে পাওয়া যাচ্ছে কালকাসুন্দা গাছের ক্ষেত্রে। আর নিষ্ক্রিয় গর্ভকেশরকে বলা হচ্ছে পিস্টিলোড। আবার বলছি, নিষ্ক্রিয় পুংকেশরকে বলা হচ্ছে স্ট্যামিনোড, যেটা দেখতে পাওয়া যায় কালকাসুন্দা গাছের ক্ষেত্রে, ক্যাসিয়া সফেরা। আর হচ্ছে নিষ্ক্রিয় গর্ভকেশর বা পিস্টিলোড দেখতে পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যাচ্ছে শতমূলী গাছের ক্ষেত্রে দেখা যায়। শতমূলী বা অ্যাসপারাগাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে নিষ্ক্রিয় গর্ভকেশর বা পিস্টিলোড। আবার বলে দিচ্ছি, নিষ্ক্রিয় পুংকেশর হচ্ছে স্ট্যামেন থেকে এসছে স্ট্যামিনোড, আর গর্ভকেশর বা পিস্টিল থেকে এসছে পিস্টিলোড। নিষ্ক্রিয় গর্ভকেশর হচ্ছে পিস্টিলোড। স্ট্যামিনোড কালকাসুন্দার ক্ষেত্রে আর পিস্টিলোড হচ্ছে শতমূলী গাছের ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি বিভিন্ন যে মৃদগত কাণ্ড, পরিবর্তিত কাণ্ড, যেমন আদা, হলুদ, পেঁয়াজ, এদের ক্ষেত্রে শল্কপত্র দেখা যায়। শল্কপত্র অর্থাৎ পাতার যে অ্যাকচুয়াল ফাংশন, এই শল্কপত্রের মধ্যে কিন্তু দেখা যায় না। বাদামি বর্ণের শুকনো রঙের যে পাতার মতন অংশ, তাকে বলা হয় শল্কপত্র। বিভিন্ন পরিবর্তিত মৃদগত কাণ্ড, যেমন আদা, হলুদ, পেঁয়াজ প্রভৃতির ক্ষেত্রে দেখা যায়। শল্কপত্র সবুজ পাতার নিষ্ক্রিয় অঙ্গ। সমস্ত গাছের ক্ষেত্রেই আমরা সবুজ রঙের চ্যাপ্টা প্রসারিত পাতা দেখি, যা সালোক সংশ্লেষ করে, শল্কপত্র করে না। তাহলে শল্কপত্রও কিন্তু নিষ্ক্রিয় অঙ্গের একটা উদাহরণের মধ্যে যাবে। তাহলে এইভাবে দেখো, বিভিন্ন উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে নানান রকম নিষ্ক্রিয় অঙ্গ দেখা যায়, যা জানতে সাহায্য করে বিবর্তনের ধারা। কিভাবে? আবারও বলছি যে কোনো প্রাণীর ক্ষেত্রে একই শ্রেণীভুক্ত, কারো ক্ষেত্রে সক্রিয় আছে, কারো ক্ষেত্রে নিষ্ক্রিয়। এটাই প্রমাণ করে যে আমরা সকলেই একই
আদি পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছি, যাদের ক্ষেত্রে কিনা উক্ত অঙ্গ বা সংশ্লিষ্ট অঙ্গ সক্রিয় ছিল। এবার যারা ব্যবহার করে গেছে তাদের ক্ষেত্রে সক্রিয় অবস্থাতেই থেকে গেছে, আর যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছে না তাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তাহলে এই হয়ে গেল দেখো হৃৎপিণ্ডের গঠন, তুলনামূলক গঠন দিয়ে কিভাবে বিবর্তনের ধারা জানা যায় এবং বিভিন্ন নিষ্ক্রিয় অঙ্গ পর্যবেক্ষণ করে কিভাবে বিবর্তনের ধারাকে আমরা জানতে পারি।